সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জীবন বিজ্ঞান ক্লাস শুরু করছি। তোমাদের আজকে যে অংশ আমি পড়াবো একদম শেষের চ্যাপ্টার, 5th চ্যাপ্টার, দ্যাট ইজ পঞ্চম অধ্যায়, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। কি বললাম? পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই তিনটে বিষয় নিয়ে তোমাদের পঞ্চম অধ্যায়টা শুরু হয়েছে। এই অংশটা বেশ বড়, অনেকগুলো ক্লাস লাগবে। এই চ্যাপ্টারের প্রথম দিকে যে অংশগুলো তোমাদের জানতে হবে সেটা আমি দেখো খেয়াল করে বোর্ডে লিখে রেখে দিয়েছি। যে অংশগুলো জানতে হবে তার মধ্যে প্রথমে জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলে একটু জানতে হবে। জৈব ভূ রাসায়নিক চক্রের অন্তর্গত বিভিন্ন রকমের চক্র আছে, যেমন নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, কার্বন চক্র, সালফার চক্র, ফসফরাস চক্র, এরকম এক বা একাধিক চক্র আছে। এই যে এক বা একাধিক চক্রগুলো রয়েছে, এগুলো সব তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে নেই। শুধুমাত্র নাইট্রোজেন চক্র এবং সেই বিষয়ে বিস্তারিত ধ্যান ধারণা তোমাদের নিতে হবে। আমি সেগুলো চেষ্টা করব যতটা তোমাদেরকে সেই ধ্যান ধারণা দেওয়া যায়। চলে আসি, জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলে? জৈব ভূ রাসায়নিক চক্র বায়োজিও কেমিক্যাল সাইকেল। বায়ো মানে জৈব, জিও মানে ভূ, কেমিক্যাল মানে রাসায়নিক। জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলে এই ডেফিনেশনটা একটু তোমরা জেনে রেখে দেবে। ডাইরেক্টলি এই জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলে আমাদের না পড়তে হলেও আমি দেখেছি অনেক লেখকের বইতে থাকে। তোমরাও একটু ব্যাপারটা মাথায় রাখবে। পরিবেশের বিভিন্ন মৌলিক উপাদানগুলো যে পদ্ধতিতে পরিবেশ থেকে জীবদেহের মধ্যে প্রবেশ করে জীবের বিভিন্ন রকমের জৈবনিক ক্রিয়াতে অংশ নিয়ে থাকে, আবার জীবদেহ থেকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পরিবেশে ফিরে যায়, সেই চক্রাকার আবর্তন পথকে বলা হয় জৈব ভূ রাসায়নিক চক্র। জৈব ভূ রাসায়নিক চক্র মনে করা যায় নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে, বায়ু থেকে জীবদেহে এলো, আবার জীবদেহ থেকে বায়ুতে ফিরে গেল, বায়ুমণ্ডল থেকে জীবদেহে, জীবদেহ থেকে আবার বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। এটা একটা নাইট্রোজেন চক্রের ছক। আমি ভিডিওতে এটা কমপ্লিট নাইট্রোজেন চক্রের ছক তোমাদের দিয়ে দেবো, এটা দেখে নেবে। চলে আসি, এই জৈব ভূ রাসায়নিক চক্রের গুরুত্ব বা তাৎপর্যকে একটু জেনে রাখলে ভালো হয়। গুরুত্ব বা তাৎপর্যের মধ্যে দুটো বেশি উল্লেখযোগ্য পয়েন্টস আছে। এক নাম্বার, জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে আমাদের এই প্রকৃতিতে বিভিন্ন মৌলিক পদার্থের সমতা বজায় থাকে। তোমরা জানো যে বাতাসে অক্সিজেনের পরিমাণ 20.60%, এখন 21% বলা হয়, কোনো কোনো বইতে থাকে। এই যে বাতাসে অক্সিজেনের যে পরিমাণটা রয়েছে, সেই পরিমাণ অক্সিজেন কিন্তু এই জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমেই বজায় থাকে। আবার বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? মোটামুটি এখন 78% ধরা হয়, প্রায় 78% ধরা হয়। এটা অক্সিজেন, এটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ মোরলেস 78% মতো ধরা হয়। এই নাইট্রোজেন জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে পরিবেশ থেকে জীবদেহে আসবে এবং জীবদেহ থেকে আবার পরিবেশে ফিরে যাবে।
এছাড়াও কার্বন চক্র হতে পারে, সালফার চক্র হতে পারে, ফসফরাস চক্র হতে পারে। এই যে বিভিন্ন মৌলের নাম বললাম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এই সমস্ত মৌলগুলোর আবর্তন জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে বজায় থাকে। আরেকটা খুব উল্লেখযোগ্য তাৎপর্য বা গুরুত্ব রয়েছে, জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে এই যে বিভিন্ন মৌলগুলোর যে আবর্তন হয়, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা কিন্তু প্রোটিনের উল্লেখযোগ্য মৌল উপাদান। এই প্রোটিন জাতীয় যৌগ এবং ডিএনএ অণু, আরএনএ অণু গঠনে অংশ নিয়ে থাকে। ফলে আমাদের দেহের প্রোটোপ্লাজম গঠনে জৈব ভূ রাসায়নিক চক্র বিশেষভাবে ভূমিকা নিয়ে থাকে। তাহলে দুটো পয়েন্টস মাথায় রাখবে, বিভিন্ন মৌলের সমতা বিধান, এই পয়েন্টসটা একটু মাথায় রাখতে হবে। আর 2 নম্বর, প্রোটোপ্লাজম গঠনেও বিশেষ ভূমিকা নিয়ে থাকে জৈব ভূ রাসায়নিক চক্র। জৈব ভূ রাসায়নিক চক্রের অন্তর্গত যে নাইট্রোজেন চক্র, তার বিস্তারিত বিবরণ তোমাদের জানতে হবে। নাইট্রোজেন চক্র কাকে বলেন? N2 সাইকেল। হোয়াট ডু ইউ মিন বাই N2 সাইকেল? নাইট্রোজেন চক্র কাকে বলে? এটা জৈব ভূ রাসায়নিক চক্রের অন্তর্গত এক প্রকার চক্র। এদেরকে বলা হয় সাইক্লিক্যাল পুল। সাইক্লিক্যাল পুল, নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, তারপরে তোমার অক্সিজেন চক্র, এদেরকে বলা হয় সাইক্লিক্যাল পুল। মানে হচ্ছে, এখানে পুল মানে ভান্ডার। এরা পরিবেশ থেকে জীবদেহে আসবে, জীবদেহ থেকে আবার পরিবেশে ফিরে যাবে, অর্থাৎ যেখান থেকে ছিল সেখানে আবার ফিরে যাবে। কিন্তু আরেকটা যে রিজার্ভার পুল, পরিবেশ থেকে জীবদের মধ্যে ঢুকে যাবে, গিয়ে আর জীবদেহ থেকে পরিবেশে সেই জায়গায় ফিরে যাবে না। বিভিন্ন ধাতব মৌলগুলো, যেমন মার্কারি বা ক্যাডমিয়াম অথবা লেড বা সীসা, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইউনিডিরেকশনাল, একমুখী। পরিবেশ থেকে জীবের দেহে আসবে, জীবদেহ থেকে আর পরিবেশে ফিরে যাবে না। এই জৈব ভূ রাসায়নিককে বলা হয় রিজার্ভার পুল। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলোকে বলা হয় সাইক্লিক্যাল পুল। সাইক্লিক অর্ডারে এরা আবর্তিত হতে থাকে। তা চলে আসি, নাইট্রোজেন চক্র কাকে বলে? পরিবেশের নাইট্রোজেন। পরিবেশের নাইট্রোজেন যে পদ্ধতিতে পরিবেশ থেকে জীবদেহে আসবে, জীবদেহ থেকে আবার বায়ুমণ্ডলে ফিরে যাবে, আবার বায়ুমণ্ডলে ফিরে যাবে। পরিবেশ থেকে নাইট্রোজেন যে পদ্ধতিতে জীবদেহে আসবে এবং জীবদেহ থেকে আবার পরিবেশে ফিরে যাবে, তাকে বলা হবে নাইট্রোজেন চক্র। ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের সমতা বজায় থাকবে। এই ডেফিনেশন অফ নাইট্রোজেন সাইকেল তোমাদের জানতে হবে। এবং বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত? মোটামুটি প্রায় 78%। এটা একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। আগেকার দিনে 77.16 বলা হতো, 77.16 অথবা 17 বলা হতো। এখন তোমরা খেয়াল করে দেখবে প্রায় 78% বলা হয়। নেক্সট আমি চলে যাব নাইট্রোজেন চক্রের বিবরণ। বোর্ডের দিকে তাকিয়ে দেখো, তৃতীয় অংশে কি লেখা আছে? নাইট্রোজেন চক্রের বিবরণ। নাইট্রোজেন চক্র বিবরণ করতে হবে, সেই সঙ্গে এই ছকটা সুন্দরভাবে দিতে হবে। এই ছকটা আমি একটু আগেই বলেছি, ইউটিউবে আমি আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। চলে আসি নাইট্রোজেন চক্রের এই যে বিবরণ। নাইট্রোজেন চক্রে 5টি পর্যায়ে ঘটে থাকে। প্রথমটাকে বলা হয় নাইট্রোজেন স্থিতিকরণ। নাইট্রোজেন স্থিতিকরণ, প্রথমটা হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণ। নাইট্রোজেন স্থিতিকরণ অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশন। কিভাবে নাইট্রোজেন ফিক্সেশন হয়?
বায়ুমণ্ডলে নাইট্রোজেন যে ভৌত বা জৈবনিক পদ্ধতির মাধ্যমে মাটিতে এসে নাইট্রেট লবণ রূপে জমা থাকে, সেই পদ্ধতিকে বলা হয় নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন। এই যে নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিটা বললাম, এটা কিন্তু তিন ভাবে হতে পারে। একটা হচ্ছে ভৌত উপায়ে, আরেকটা হচ্ছে জৈবনিক পদ্ধতিতে, আর একটা হচ্ছে কৃষি কাজের মাধ্যমে। কৃষি কাজের মাধ্যমেও কিন্তু নাইট্রোজেনের আবদ্ধকরণ হতে পারে। আবার বলছি, তিনটে পদ্ধতির মাধ্যমে নাইট্রোজেন মাটিতে এসে নাইট্রেট লবণ রূপে আবদ্ধ হতে পারে। এক হচ্ছে ভৌত পদ্ধতি বা বায়োফিজিক্যাল প্রসেস। 2 নম্বর জৈবনিক পদ্ধতি, যেখানে জীবের অংশ নেবে, বায়োলজিক্যাল প্রসেস। থার্ড হচ্ছে এগ্রিকালচারাল প্রসেস। কৃষি কাজ পদ্ধতির মাধ্যমেও কিন্তু বাতাসের নাইট্রোজেন মানে পরিবেশে নাইট্রোজেন মাটিতে এসে আবদ্ধ হবে। চলে আসি প্রথম দিকটার পয়েন্টসটা আমি চলে আসি। নাইট্রোজেন স্থিতিকরণের তিনটে পদ্ধতির মধ্যে এ, বি এবং সি। এ, বি এবং সি। এ, বি, সি নাইট্রোজেন আবদ্ধকরণ। এ মানে হচ্ছে ভৌত পদ্ধতিতে নাইট্রোজেন আবদ্ধকরণ। ভৌত পদ্ধতিতে নাইট্রোজেন আবদ্ধকরণ। ভৌত পদ্ধতিতে নাইট্রোজেন আবদ্ধকরণ কিভাবে হয় একটু জানতে হবে। বাতাসে যে নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেন বজ্র বিদ্যুৎ এর সময় অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড প্রথম ধাপে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। দ্বিতীয় ধাপে এই নাইট্রিক অক্সাইড বায়ুমণ্ডলের অতিরিক্ত অক্সিজেন দ্বারা জারিত হয়, হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে 2 ধরনের অ্যাসিড তৈরি করে, HNO2 নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। HNO3 দেখো, নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড তৈরি করে। আমি এখানে ব্যালেন্স করলাম না, আমি এখানে অ্যারো দিয়ে দেখিয়েছি, তোমরা ব্যালেন্সটা করে নেবে। আমাদের জীবন বিজ্ঞানে ব্যালেন্সের খুব একটা প্রয়োজন হয় না, করলে কোনো ক্ষতি নেই। তা এই যে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, এই অ্যাসিডগুলো বৃষ্টির জলের মাধ্যমে মাটিতে চলে আসে, এসে মাটিতে পটাশিয়াম এবং ক্যালসিয়াম জাতীয় যে লবণগুলো থাকে, তার সাথে মৌলগুলো থাকে, তার সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম নাইট্রেট এবং ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে মাটিতে ওই লবণগুলো জমা থাকে। এই যে বায়ুর নাইট্রোজেন যে পদ্ধতিতে মাটিতে সে আবদ্ধ হলো, এটাকে বলছি নাইট্রোজেন আবদ্ধকরণ। যেহেতু এখানে কোনো জীব অংশ নেয়নি, সেই জন্য এটাকে বলা হয় ভৌত পদ্ধতিতে নাইট্রোজেন আবদ্ধকরণ। এই যে ভৌত পদ্ধতিতে নাইট্রোজেন আবদ্ধকরণ কিভাবে হয় সমীকরণ সহ লেখো, পরীক্ষায় কিন্তু খুব আসে, এবং সেক্ষেত্রে তোমাদের সমীকরণ সহ উল্লেখ করে তোমাদের পরীক্ষায় লিখতে হবে, এটা একটু মাথায় রাখবে। 2 নম্বর জৈবনিক উপায়ে নাইট্রোজেন আবদ্ধকরণ, বায়োলজিক্যাল প্রসেস বা মেথড। এখানে বিভিন্ন জীবেরা অংশ নিয়ে থাকে। জৈবনিক উপায়ে নাইট্রোজেন আবদ্ধকরণ। জৈবনিক উপায়ে নাইট্রোজেন আবদ্ধকরণের মধ্যে জৈবনিক পদ্ধতিতে নাইট্রোজেন আবদ্ধকরণ। জৈবনিক পদ্ধতিতে যে নাইট্রোজেন আবদ্ধকরণ হয়,
তার তিনটে পদ্ধতি আছে। হ্যাঁ, 1 2 3, 1 2 3 তিনটে পদ্ধতি আছে। স্বাধীনজীবী জীবাণু দ্বারা, স্বাধীনজীবী জীবাণু দ্বারা তোমরা নাম শুনেছ অ্যাজোটোব্যাক্টর এবং ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া। এই দুটো ব্যাকটেরিয়াকে বলা হয় ফ্রি লিভিং ব্যাকটেরিয়া বা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া গুলো মাটিতে মুক্তভাবে বসবাস করে। অ্যাজোটোব্যাক্টর এবং ক্লস্ট্রিডিয়াম এরা মাটিতে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, মানে মুক্তভাবে বসবাস করে। অন্য কোনো উদ্ভিদের সাহায্য নিয়ে এরা বসবাস করে না, এই জন্য বলা হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। এরা বাতাসে নাইট্রোজেনটা নিয়ে নিজের দেহের মধ্যে নাইট্রোজেন যৌগ রূপে আবদ্ধ করে রাখে, এবং এই ব্যাকটেরিয়াগুলো মরে গেলে তারা মাটিতে মিশে যায় এবং তাদের দেহে নাইট্রোজেন ঘটিত যৌগগুলো মাটিতে নাইট্রেট লবণে রূপান্তরিত হয়ে জমা থাকে। এটাকে বলা হচ্ছে স্বাধীনজীবী জীবাণু বা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া দিয়েও তোমরা এখানে বলতে পারো। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া বললেও কোনো ক্ষতি নেই। 2 নম্বর মিথজীবী ব্যাকটেরিয়া বা মিথজীবী জীবাণু দ্বারা। মিথজীবী জীবাণুর মধ্যে রাইজোবিয়াম তোমরা নাম শুনেছ, রাইজোবিয়াম মিথজীবী ব্যাকটেরিয়া। রাইজোবিয়ামটা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। এই রাইজোবিয়াম নাম মিথজীবী ব্যাকটেরিয়া দিয়ে এরা কি করে, শিম্ব গোত্রের উদ্ভিদের মূলে, শিম্ব গোত্রের উদ্ভিদের মূলে মাটির লেভেল, শিম্ব গোত্রের উদ্ভিদের মূলে নোডিউল বা অর্বুদ তৈরি করে, নোডিউল বা অর্বুদ তৈরি করে, নোডিউল বা অর্বুদ তৈরি করে, অর্বুদ বা গুটি তৈরি করে। নোডিউল বা অর্বুদ তৈরি করে। ওই গুটির মধ্যে রাইজোবিয়াম গুলো বায়ুর নাইট্রোজেন সংগ্রহ করে আবদ্ধ করে রেখে দেয়। তারপর উদ্ভিদটা মরে গেলে গুটিগুলো পচে যায়, তার মধ্যস্থ নাইট্রোজেন মাটিতে মিশে যায় এবং মাটিতে নাইট্রেট লবণ রূপে জমা থাকে। এটাকে বলা হচ্ছে জৈবনিক উপায়ে মিথজীবী জীবাণু দিয়ে নাইট্রোজেনের আবদ্ধকরণ। রাইজোবিয়ামটাকে মাথায় রাখবে, রাইজোবিয়াম মিথজীবী ব্যাকটেরিয়া। এটা এর আগে তোমরা ক্লাস 9-এও পড়েছো, 8-এও পড়েছো। নেক্সট চলে যাব 3 নম্বর, নীলাভ ও সবুজ শৈবাল দ্বারা। নীলাভ ও সবুজ শৈবাল মানে সায়ানো ব্যাকটেরিয়া বলা হয়। সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ ও সবুজ শৈবাল দ্বারা এদের মধ্যে নস্টক, অ্যানাবিনা, অসিলেটোরিয়া, এই নস্টক, অ্যানাবিনা এবং অসিলেটোরিয়া বলে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো নীলাভ ও সবুজ শৈবালগুলো রয়েছে, এই নীলাভ ও সবুজ শৈবালগুলো জলা জায়গাতে বসবাস করে, যেখানে জলের পরিমাণ খুব কম, ধান খেতে বা ভিজে স্যাঁতসেঁতে আর্দ্র জায়গাতে খুব বসবাস করে, কম জল এমন জায়গাতে বসবাস করে। এই নীলাভ ও সবুজ শৈবালগুলো বাতাসের নাইট্রোজেনটা সরাসরি সংগ্রহ করে নেয়, নিজের দেহের মধ্যে নাইট্রোজেনটাকে জমা রেখে দেয়। তারপরে শৈবালগুলো মারা গেলে তাদের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত যৌগগুলো মাটিতে মিশে যায় এবং নাইট্রেট লবণে রূপান্তরিত হয়ে মাটির মধ্যে জমা থাকে, মাটি উর্বর হয়। নীলাভ ও সবুজ শৈবাল দ্বারা এদের মধ্যে উল্লেখযোগ্য নস্টক, অ্যানাবিনা এবং অসিলেটোরিয়া। অনেক সময় দেয় নাইট্রোজেন আবদ্ধকরণে জীবাণুদের ভূমিকা লেখো, তখন তোমাদের 3টে পয়েন্টস হেডিং দিয়ে একটু ব্যাখ্যা দিতে হবে। 1 নম্বর স্বাধীনজীবী জীবাণু দ্বারা বা ব্যাকটেরিয়া দ্বারা লিখতে পারো। 2 নম্বর মিথজীবী জীবাণু দিয়ে বা ব্যাকটেরিয়া দিয়ে লিখতে পারো। 3 নম্বর নীলাভ ও সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া দিয়েও লিখতে পারো। এই 3টে পয়েন্টস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মাধ্যমিক এক্সামিনেশন। ওকে, আমি বোঝাতে পেরেছি। নেক্সট চলে যাব, তাহলে
মানে আরেকটা পদ্ধতিতে বাতাসে নাইট্রোজেন মানে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আমি বলেছিলাম কৃষি কাজের ফলে। এটা জৈবনিক পদ্ধতিতে হলো, বিভিন্ন জীবাণু দিয়ে এটা হলো। এই চাষিরা জমিতে চাষবাস করে, তার জন্য বিভিন্ন নাইট্রোজেন ঘটিত অজৈব সার ব্যবহার করে। বিশেষ করে দেখবে এনপিকে, এনপিকে একটা মানে রাসায়নিক সার। এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার মাটিতে যে চাষিরা চাষের কাজে ব্যবহার করে, সেই নাইট্রোজেন ঘটিত সারের নাইট্রোজেন মাটিতে মিশে গিয়ে মাটিতে নাইট্রেট লবণের পরিমাণ বৃদ্ধি করে। এইভাবেও কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে কৃষি কাজের দ্বারা। নাইট্রোজেনের সংযোজন কোথায়? মাটিতে। এই তিনটে পদ্ধতি মাথায় একটু রাখতে হবে। তাহলে নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে মাটিতে এলো, এটাকে বলছি নাইট্রোজেন আবদ্ধকরণ। এরপরে চলে যাব নাইট্রোজেন চক্রের দ্বিতীয় পর্যায়ে। নাইট্রোজেন চক্রে মোট 5টা পর্যায়। প্রথমটা হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ, সেটা আমি বলে এলাম। N2 আবদ্ধকরণ বা স্থিতিকরণ, আবদ্ধকরণ বা স্থিতিকরণ। তারপরে 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন আত্তীকরণ, N2 আত্তীকরণ, N2 আত্তীকরণ, আত্তীকরণ, N2 আত্তীকরণ। N2 আত্তীকরণ মানে কি? ওই যে নাইট্রেট লবণ মাটিতে তৈরি হলো, এরপর উচ্চ শ্রেণীর উদ্ভিদেরা মাটি থেকে ওই নাইট্রোজেন নাইট্রেট লবণ রূপে সংগ্রহ করবে এবং ওই নাইট্রোজেন নাইট্রেট লবণের মাধ্যমে উদ্ভিদের দেহে গিয়ে প্রোটিন তৈরি করবে। সেই প্রোটিন উদ্ভিদের দেহে জমা থাকবে বিভিন্ন অংশতে। সেই উদ্ভিজ্জ প্রোটিনযুক্ত অংশ প্রাণীরা খেলে তাদের দেহে এই প্রোটিন সঞ্চারিত হবে, সেখানে গিয়ে প্রাণীজ প্রোটিনে রূপান্তরিত হবে। এই যে মাটির নাইট্রেট লবণ জীবের দেহে প্রবেশ করছে, এটাকে বলা হয় নাইট্রোজেন আত্তীকরণ বা নাইট্রোজেন অ্যাসিমিলেশন। আইডিয়া ক্লিয়ার? একটু ভালো করে ভেবে দেখো। নাইট্রোজেন আত্তীকরণ, আত্তীকরণ মানে হচ্ছে প্রশস্ত যৌগের মধ্যে অঙ্গীভূত হওয়া। আমরা এর আগে পড়ে এসছি যে সালোক সংশ্লেষকে আমরা মানে অঙ্গার আত্তীকরণ পদ্ধতি বলে থাকি। কেন? এমন একটা কথা আমরা এর আগে পড়ে এসছি। এছাড়াও প্রাণী পুষ্টির 5টি পর্যায়, তার মধ্যে আত্তীকরণ একটা পর্যায়ে। খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য খাদ্যাংশের বহিষ্করণ, সেখানেও কিন্তু আত্তীকরণটা পড়ানো হয়েছিল। এমনকি হলোফাইটিক পুষ্টি মানে সবুজ উদ্ভিদের পুষ্টির 2টো পর্যায়। ফার্স্ট হচ্ছে খাদ্য তৈরি হবে, একে বলা হয় সংশ্লেষ সংক্ষেপে। আর সংশ্লেষিত খাদ্য প্রোটোপ্লাজমে অঙ্গীভূত হবে, এটাকে বলে আত্তীকরণ। তেমনি এখানেও কিন্তু নাইট্রোজেনের আত্তীকরণ হয়। 3 নাম্বার ধাপ হচ্ছে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন এটা কিন্তু নাইট্রোজেন চক্রের বিবরণের মধ্যে আমি বলেছি 5টা পর্যায়ের মধ্যে 1 নাম্বার নাইট্রোজেন আবদ্ধকরণ বা স্থিতিকরণ, 2 নাইট্রোজেন আত্তীকরণ, 3 নাম্বার নাইট্রিফিকেশন। ভুল বলেছি, এটা অ্যামোনিফিকেশন হবে। আই এম এক্সট্রিমলি সরি। এটা হচ্ছে অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশনের পরে নাইট্রিফিকেশনটা হয়। আমি একটুখানি ধাপটা উলট পালট করে ফেলেছিলাম, সংশোধন করে দিলাম। তোমরা অবশ্যই মাথায় রাখবে 3য় পর্যায়টা হলো অ্যামোনিফিকেশন। এখানে কি হবে? অ্যামোনিয়া তৈরি হবে। অ্যামোনিয়া তৈরি হবে কোথা থেকে তৈরি হবে? N2 ঘটিত যৌগ থেকে। N2 যৌগ থেকে ওই যে প্রোটিনটা তৈরি হলো উদ্ভিজ্জ এবং প্রাণীজ প্রোটিন। ওই উদ্ভিদ এবং প্রাণী
একদিন না একদিন মরবে, তাদের পচাগলা দেহাবশেষ বিভিন্ন জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে যাবে। এমনকি প্রাণীর মলমূত্রের মধ্যেও নাইট্রোজেন ঘটিত যৌগ থাকে, সেগুলো বিভিন্ন জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে যাবে, হয়ে মাটিতে অ্যামোনিয়াতে রূপান্তরিত হবে। এই পদ্ধতিকে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন। আর যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো এখানে অংশ নিয়ে থাকে তাকে বলে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। এই অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার মধ্যে অনেকগুলো উদাহরণ হয়, একটা দুটো উদাহরণ তোমাদের মনে রাখতে হবে। যেমন ব্যাসিলাস র্যামোসাস, ব্যাসিলাস গণভুক্ত বেশ কয়েকটা ব্যাকটেরিয়া আছে এই অ্যামোনিফিকেশনে অংশ নিয়ে থাকে, যাদেরকে আমরা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলি, ব্যাসিলাস র্যামোসাস। এছাড়া আরেকটা আছে ব্যাসিলাস মাইকয়েডেস, ব্যাসিলাস মাইকয়েডেস। এই দুটো ব্যাকটেরিয়া অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হিসাবে গণ্য। তোমরা বিভিন্ন লেখকের টেক্সট বইগুলো একটু খুলে দেখবে, এই ধরনের ব্যাকটেরিয়ার নাম সেখানে উল্লেখ করা থাকে। এবং অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় এলে সায়েন্টিফিক নেম লিখবে, দ্বিপদ নামকরণের নিয়ম অনুযায়ী ব্যাসিলাস লিখবে, আন্ডারলাইন করবে, মাইকয়েডেস লিখবে, আন্ডারলাইন করবে। অপরদিকে ব্যাসিলাস লিখবে, আন্ডারলাইন করবে, র্যামোসাস লিখবে, আন্ডারলাইন করবে। দ্বিপদ নামকরণের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লিখতে হবে এবং সেখানে যে আন্ডারলাইন করার নিয়ম সেটাও মানতে হবে। চলে আসি তৃতীয় ধাপ, নাইট্রোজেন চক্রের বিবরণের মধ্যে তৃতীয় ধাপ হয়ে গেল। এবার চতুর্থ ধাপে চলে যাব। অ্যামোনিফিকেশন মানে অ্যামোনিয়া তৈরি হবে। 4 নম্বর হচ্ছে নাইট্রিফিকেশন, যেটা আমি একটু আগে লিখে ফেলেছিলাম। নাইট্রিফিকেশনে কি হচ্ছে? নাইট্রিফিকেশনে অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি হবে, নাইট্রাইট লবণ এবং তারপরে সেখান থেকে নাইট্রেট লবণ তৈরি হবে। অ্যামোনিয়া থেকে নাইট্রেট এবং নাইট্রাইট লবণ, অ্যামোনিয়া থেকে নাইট্রেট এবং নাইট্রাইট এবং নাইট্রেট লবণ তৈরি হবে নাইট্রিফিকেশন। মানে আমরা যদি একটু ডেফিনেশন আকারে বলি তাহলে বলবো যে পদ্ধতিতে মাটিতে অবস্থিত অ্যামোনিয়া বিভিন্ন জীবাণুর ক্রিয়ার ফলে প্রথমে নাইট্রাইট লবণে পরিণত হবে, তারপর সে নাইট্রাইট লবণ থেকে নাইট্রেট লবণ তৈরি হবে, একেই বলা হবে নাইট্রিফিকেশন। অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মধ্যে উল্লেখযোগ্য দুটো উদাহরণ আমি তোমাদের বলবো, মনে রাখার চেষ্টা করবে। একটা নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর। এই দুটো ব্যাকটেরিয়ার নাম অধিকাংশ লেখকের বইতে থাকে। নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টরকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট লবণ তৈরি করবে, নাইট্রাইট লবণ থেকে নাইট্রেট লবণ তৈরি করবে। কোথায় করবে? মাটিতে তৈরি করবে, মাটিতে ওই অ্যামোনিয়া থেকে তৈরি হবে। এই পদ্ধতিকে বলা যায় নাইট্রিফিকেশন। একটু মাথায় রাখতে হবে। একদম লাস্ট ধাপ, পঞ্চম ধাপ ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশনের ফলে কি হয়? মাটিতে যে নাইট্রেট লবণ থাকে, নাইট্রেট লবণ থাকে সে কতগুলো জীবাণু দ্বারা ভেঙে যায়, গিয়ে বায়ুতে আবার ওই নাইট্রেট লবণ থেকে নাইট্রোজেন মুক্ত হবে এবং সেই নাইট্রোজেন মুক্ত হয়ে আবার বায়ুতে ফিরে যাবে। এটাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। সেই জন্য একটা কমপ্লিট ডেফিনেশন দিতে গেলে বলতে হয় মাটিতে অবস্থিত নাইট্রেট লবণ যে পদ্ধতিতে বিভিন্ন জীবাণু দ্বারা ভেঙে গিয়ে
নাইট্রোজেন মুক্ত হয় এবং মুক্ত নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরে যায়, তাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। দেখো, প্রথমে একেবারে প্রথম ধাপে বলেছিলাম নাইট্রিফিকেশন, নাইট্রোজেন ফিক্সেশন অর্থাৎ নাইট্রোজেন আবদ্ধকরণ, আর একদম শেষে বললাম ডিনাইট্রিফিকেশন, নাইট্রোজেন মোচন। এখানে নাইট্রোজেনের মোচন হলো অর্থাৎ নাইট্রোজেন মুক্ত হয়ে বায়ুমণ্ডলে ফিরে গেল। প্রথম ধাপে এসছিল আর পঞ্চম ধাপে আবার ফিরে গেল। এই নাইট্রোজেন চক্রের যে পর্যায়, 5টি পর্যায়, প্রত্যেকটার বিষয়বস্তুগুলো তোমাদের মনে রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারী জীবাণুগুলোর নামও মনে রাখতে হবে। তাহলে আজকে আমি নাইট্রোজেন চক্রের বিবরণগুলো সংক্ষেপে আলাপ আলোচনা করে দিলাম। এই নাইট্রোজেন চক্রের একটু গুরুত্ব বা তাৎপর্য পড়তে হবে। নাইট্রোজেন চক্রের মাধ্যমে আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেনের সমতা বজায় থাকে, এটা একটা পয়েন্ট, এটা একটু মাথায় রাখতে হবে। আর ডিএনএ আরএনএ অণুতে তোমরা জানো নাইট্রোজেন ক্ষারমূলক থাকে, তারা নিউক্লিক অ্যাসিড গঠনে অংশ নিয়ে থাকে, এটা বলা যেতে পারে। এছাড়াও হচ্ছে প্রোটোপ্লাজম গঠনে অংশ নিয়ে থাকে, প্রোটোপ্লাজম গঠনে অংশ নিয়ে থাকে। জীবদেহের ক্ষয়পূরণে নাইট্রোজেন এক বিশেষ ভূমিকা নিয়ে থাকে প্রোটিন গঠনের মাধ্যমে। এটাও কিন্তু নাইট্রোজেন চক্রের গুরুত্ব বা তাৎপর্য। মাইন্ডেড বিবরণ পড়তে হবে, নাইট্রোজেন চক্রের তাৎপর্য বা গুরুত্ব পড়তে হবে। এবারে মানুষের ক্রিয়াকলাপের ফলে কিভাবে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হচ্ছে সেইটা তোমাদের একটু জানতে হবে। খুব মাধ্যমিক পরীক্ষাতে আসে, মানুষের ক্রিয়াকলাপের ফলে কিভাবে নাইট্রোজেন সাইকেলটা বিঘ্নিত হচ্ছে সেটা একটু সংক্ষেপে লেখো। কখনো কখনো 2 নাম্বার আসে, কখনো কখনো 3 নাম্বার আসে। আবার নাইট্রোজেন চক্রটা ছকের মাধ্যমে দেখাও, এটাও মাধ্যমিক পরীক্ষায় আসে মাঝে মধ্যে, 5 মার্কস থাকে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি দেখেছি বেশ কয়েকবার এসছে, 5 মার্কস থাকে। নাইট্রোজেন চক্র রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তো চলে আসি নাইট্রোজেন চক্রের মানে মানুষের ক্রিয়াকলাপের ফলে কিভাবে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হচ্ছে এবং আমাদের কি ক্ষতি হচ্ছে। নাইট্রোজেন চক্র বিঘ্নিত হলে আমরা জানি যে নাইট্রোজেন মানে হচ্ছে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তারা নাইট্রাস অ্যাসিড তৈরি করে। এই নাইট্রাস অ্যাসিড কিন্তু একটা মারাত্মক গ্রিন হাউস গ্যাস, N2O, তাই তো? নাইট্রাস অ্যাসিড N2O গ্রিন হাউস গ্যাস, এ ওজোন স্তরকে ধ্বংস করে। আল্ট্রাভায়োলেট রে সরাসরি আমাদের পৃথিবী বুকে আসতে পারে, এই ওজোন স্তরকে ধ্বংস করে আমাদের পরিবেশের উষ্ণতা বৃদ্ধিতে সহায়তা করে, গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির জন্য দায়ী। অর্থাৎ নাইট্রোজেন চক্র বিঘ্নিত হলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং দেখা দেবে, ওজোন লেয়ার বা ওজোন মন্ডলটা ধ্বংস হবে এবং সেই সঙ্গে সঙ্গে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাবে। অপরদিকে মানে মেরু অঞ্চলে সঞ্চিত, পাহাড়ের চূড়াতে সঞ্চিত বরফ গলতে চলবে, সি লেভেল বেড়ে যাবে, অর্থাৎ সমুদ্রের জলতল বা জল স্তরগুলো বেড়ে যাবে। এটা একটা কিন্তু মানে নাইট্রোজেন চক্রের ব্যাঘাত ঘটলে ক্ষতিকারক দিক। 2 নাম্বার অ্যাসিড রেন। নাইট্রোজেন চক্র বিঘ্নিত হলে আমাদের মানে জলাশয়গুলোর অ্যাসিডিটি বা অম্লত্বর ভাগ বেড়ে যাবে, মাটির অম্লত্ব ভাগ বেড়ে যাবে, অ্যাসিড রেন দেখা দেবে এবং মাটির অ্যাসিডিটি বেড়ে গেলে, জলাশয়ের অ্যাসিডিটি বেড়ে গেলে জলজ বাস্তুতন্ত্রগুলো বিঘ্নিত হবে, এমনকি মাটির উর্বরা শক্তি হ্রাস পাবে। 3 নাম্বার নাইট্রোজেন চক্র বিঘ্নিত হলে এই নাইট্রোজেন গুলো মাটিতে সঞ্চিত হলে সেই লবণগুলো, নাইট্রেট লবণগুলো জলের মাধ্যমে আমাদের দেহে চলে আসে এবং এসে আমাদের নানা রকমের অসুবিধা সৃষ্টি করতে পারে, বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার সৃষ্টি করতে পারে, গ্যাস্ট্রিক আলসার। আরেকটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে ব্লুবেরি সিনড্রোম বলে এক বিশেষ ধরনের রোগ তৈরি করে। এতে কি হয়, এই রোগে আক্রান্ত শিশুদের অক্সিজেন পরিবহনের ক্ষমতা কমে যায়, ব্রিদিং প্রবলেম বা শ্বাসকষ্ট দেখা দেয়।
তার সঙ্গে সঙ্গে এদের গ্রোথ বা বৃদ্ধিও কিছুটা বন্ধ হয়ে যায়। দেখো ব্লুবেরি সিনড্রোম, ব্লুবেরি বেবি নয় কিন্তু, ব্লু বেবি মানে কিন্তু আলাদা, সেটা সায়ানোসিস বলা হয়। এটা ব্লুবেরি সিনড্রোম, নাইট্রোজেন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে এই অবস্থা তৈরি করে ব্লুবেরি সিনড্রোম। এমন কতগুলো সমস্যা নাইট্রোজেন চক্রের ব্যাঘাত ঘটলে হতে পারে। তাহলে আজকের যে অংশগুলো আমি আলোচনা করলাম, তোমরা এগুলো বাড়িতে খুব ভালো করে দেখতে থাকো, আমার ধারণা ভালো হবে, কোনো অসুবিধা নেই। এই অংশগুলো ধরে ধরে টেক্সট বই দেখে দেখে পড়তে থাকো। যদি কোনো জায়গায় কোনো রকমের প্রবলেম থাকে তাহলে স্কুলের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে কোশ্চেন করবে, আমি ইউটিউবের মাধ্যমে অ্যান্সার দিয়ে দেবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি।